বাড়িটি দোতলা না বলে আড়াই তলা বলা যেতে পারে, কারণ ছাদের উপর ছোট ছোট দুটো রুম রয়েছে। এরই একটি রুম ভাড়া নিয়েছে লিমন। 1000 টাকা মাসিক ভাড়া। তার বেশ পছন্দ হয়েছে। ঘরের এক কোণায় একটি খাট রয়েছে, অন্য পাশে একটি টেবিল, একটা আলনাও আছে। নিজের মতো করে রান্না বান্না করবে বলে ঠিক করেছে। লিমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স এর ছাত্র, 3rd ইয়ারে পড়ছে। এতদিন ছিল এক মেসে। সম্প্রতি মেসের মালিক মেস ভেঙে দেয়ার কারণে বেশ সমস্যায় পড়ে সে। অনেক খোঁজাখুঁজির পর শ্যামপুরে এই রুমটি খুঁজে পেয়েছে। আগে তাকে দিতে হতো 5 টাকা, এখন দিতে হবে 1000 টাকা। সুবিধা হচ্ছে একা থাকতে পারবে এবং নিজের মতো পড়াশোনা করতে পারবে। আগের মেসে পড়াশোনার কোনো পরিবেশ ছিল না। এক রুমে ছিল 8 জন। সারাদিন মানুষ আসা যাওয়া করতে থাকত, যার ফলে পড়াশোনায় মনোযোগ দেয়া সম্ভব হতো না। এখানে এই ঝামেলা নেই। তাছাড়া দুটো বাড়তি সুবিধা আছে। এখান থেকে বিশ্ববিদ্যালয়ও কাছে। আগে ছিল কদমতলীতে, বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করতে বেশ সময় লেগে যেত। এখন অতটা লাগবে না। বাড়তি আর একটা সুবিধা হচ্ছে যে বাসায় সে টিউশনি করে, সেই বাসাটাও এখান থেকে কাছে। তার ছাত্রের বাসা যাত্রাবাড়ি। ক্লাস 6-এ পড়ে। মাস 6 হলো এই টিউশনিটা সে পেয়েছে। বাসার সবাই খুব ভালো। তাছাড়া তাকে সম্মানীয় দেয় ভালো। 4500 টাকা। এই টাকা থেকে বাসা ভাড়া 1000 টাকা খরচ করা তার জন্য সমস্যা নয়। একটু ভালোভাবে থাকতে হলে কিছু খরচ তো করতে হবে। এই নীতিতে বিশ্বাসী সে। এজন্য দোতলার উপর ছাদে ছোট্ট এই রুম ভাড়া করতে বেশি সময় ব্যয় করেনি। বাড়ির মালিক জিন্নাত আলী কাঁচামালের ব্যাপারী। সে এখানে থাকে না, সূত্রাপুরে কোথায় যেন থাকে। সে এই পুরো বাড়িটি ভাড়া দিয়েছে। নিচ তলায় আলুর গুদাম, দোতলায় জিন্সের প্যান্ট তৈরির ফ্যাক্টরি। সারাদিন ছেলেমেয়েরা সেলাই মেশিনে কাজ করে। ছাদের উপর অতিরিক্ত দুটো রুম বানিয়ে ভাড়া দিয়েছে। জিন্নাত আলী মানুষ হিসেবে ভালো, এক কথার মানুষ। প্রথমে 1000 টাকা বলেছে, তো সেই 1000 টাকাই ভাড়া, আর কমায়নি। জায়গার তুলনায় ভাড়া কম। ইচ্ছে করলে সে সহজে 1500 টাকা ভাড়া দিতে পারত, কিন্তু তা করেনি। মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দিতে হবে, এটাই তার নিয়ম। এতে কোনো সমস্যা নেই লিমনের। সে বরং খুশি, কারণ তাকে অতিরিক্ত ইলেকট্রিক কিংবা পানির বিল দিতে হবে না। আজকাল বাড়িওয়ালাদের নানা শর্ত থাকে। এ ধরনের কোনো শর্ত নেই জিন্নাত আলীর। এজন্য জিন্নাত আলীকে তার পছন্দ হয়েছে। লিমন নতুন এই বাড়িতে উঠেছে গতকাল সন্ধ্যা। পাশের রুমে কাউকে সে দেখেনি। সকালে ঘুম থেকে উঠে গিয়েছে বিশ্ববিদ্যালয়ে। ক্লাস শেষে ছিল টিউশনি। সন্ধ্যায় ফিরে আসতে দেখল পাশের রুম খোলা। কে আছে জানার জন্য দরজায় উকি দিল। ভিতরে এক যুবককে দেখল রান্না বান্না করছে। সে সালাম দিতে যুবক মুখ তুলে বলল, কে? আমি লিমন, পাশের রুমে উঠেছি। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, ভিতরে এস। লিমন রুমের মধ্যে প্রবেশ করলে যুবক বলল, আমার নাম সজল। একটা ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি। জিন্নাত চাচা তোমার কথা আমাকে বলেছে। তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তাই না? জি ভাইয়া, আমি আগেই শুনেছি। বয়সে আমার থেকে তুমি ছোট হবে, এজন্য তোমাকে তুমি করে বলছি। মনে কষ্ট নিও না। না ভাইয়া না। কি যে বলেন। তুমি পাশে ওই চেয়ারটায় বসো। আজ আমার সাথে খাবে। আমি বাইরে খেয়ে নেব। না না, তা কিভাবে হয়? আমি আজ খিচুড়ি রাঁধছি। খিচুড়ি আমার খুব প্রিয়, বিশেষ করে সবজি খিচুড়ি। ভিতরে টমেটো, কুমড়া, আলু আর পুঁইশাক দেয়া। একটু ঝোল ঝোল থাকবে, দারুণ লাগবে খেতে।
আমি নিশ্চিত তুমি পছন্দ করবে। আপনার কথা শুনেই খেতে ইচ্ছে করছে। এজন্যই বলছি আমার সাথে খাবে। খিচুড়ি খাবে ডিম দিয়ে, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে জমিয়ে ভাজব। ভাজা ডিমের রং হবে পোড়া ইটের মতো। ভাইজা আর বলতে হবে না। আমি বুঝতে পারছি খাওয়া দাওয়া আপনার খুব প্রিয়। অতটা প্রিয় না, আসলে সারাদিন বাইরে বাইরে খাই, ভালো লাগে না। সময় পেলে বাসায় রাঁধি। রান্নাটা আমি বেশ আনন্দ নিয়ে করি, কারণ নিজের ইচ্ছেমতো খাওয়া যায় সব কিছু। তবে এটা সত্য, আমার রান্না খারাপ না। তুমি মজা পাবে। আপনি রাঁধবেন আর আমি খাবো, এটা কি ঠিক হবে? ঠিক বেঠিকের কিছু নেই। আজ আমি রাঁধছি, তুমি খাবে, আর আগামীকাল তুমি রাঁধবে, আমি খাবো। তবে যদি কাজ করতে চাও তাহলে আলু ছিলতে পারো। পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার নিজের রান্না নিজেই করব ভাবছি। চমৎকার। আর হ্যাঁ, কোনো সাহায্য লাগলে আমাকে বলবে। তা তো বলবই। আপনার সাহায্য ছাড়া আমি এখানে থাকব কিভাবে? সজল খিচুড়ির চালে নাড়া দিয়ে বলল, আমাকে অবশ্য বেশি দিন এখানে পাবে না। কেন? এ মাসেই বিয়ে করেছি, বুকে নিয়ে আসতে হবে। নতুন বাসাও খুঁজে রেখেছি। তাই নাকি? অভিনন্দন আপনাকে। ধন্যবাদ তোমাকে। তাহলে তো আপনার বাসায় বেড়াতে যেতে হবে। সবসময়ই তোমার আমন্ত্রণ থাকবে। বাসা নিয়েছেন কোথায়? গাজীপুরে। গাজীপুর কেন? ওখানে আমার বদলি হয়েছে। ও আচ্ছা, আগামী কিছুদিনের মধ্যে যোগদান করতে হবে। কবে যেতে হবে এখনো ঠিক হয়নি। 7 দিনও হতে পারে, আবার 20-25 দিনও লাগতে পারে। এই অফিসের কিছু হিসেব নিকেশ আছে, সব বুঝিয়ে দিয়ে তারপর যাব। তার আগে ছোট্ট একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। কিসের প্রশিক্ষণ? আমাদের কোম্পানিতে কারো প্রমোশন হলে তাকে 2 দিনের একটি প্রশিক্ষণ নিতে হয়। ওই প্রশিক্ষণের কথা বলছি। লিমন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আপনার প্রমোশন হয়েছে? হয়নি এখনো, তবে হয়ে যাবে। জিএম স্যারের কাগজ স্বাক্ষর করা বাকি আছে। আপনি তো দেখছি খুব পেশাদার। তা না হলে এত দ্রুত প্রমোশনের প্রস্তাব যেত না। যাই হোক, তোমার কথা বল। কেমন লাগছে এখানে? ভালো, কেবল তো 1 রাত কাটালাম। জায়গাটি তোমার ভালো লাগবে। দক্ষিণে বুড়িগঙ্গা নদী। সন্ধ্যার পর এই নদীর উপর দিয়ে আসা দক্ষিণা বাতাসের আবেশ তুমি কোনোদিনও ভুলতে পারবে না। এই বাতাসের ভালো লাগার গভীরতা এতে বেশি যে তোমাকে এখান থেকে চলে যেতে হলে বেশ কষ্ট পেতে হবে। আমারও এখান থেকে যেতে ইচ্ছে করছে না। মূল কারণ নদী আর জ্যোৎস্না। জ্যোৎস্না রাতে বুড়িগঙ্গাকে এত সুন্দর লাগে যে তোমাকে বোঝাতে পারব না। দেখবে, তোমার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তারপরও আপনি চলে যাচ্ছেন। উপায় নেই। চাকরির কারণে মাঝে মাঝে ভালো লাগাকে উপেক্ষা করতে হয়। আমার এই চলে যাওয়া ওইরকমই কিছু। আমার এই রুমে আগে যে ছিল সে কোথায় গিয়েছে? আমি জানি না। ছেলেটির নাম ছিল রুবায়েত। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ক্যাশিয়ারের চাকরি করত। খুব সুন্দর ছিল দেখতে, স্বভাবেও ছিল ভদ্র, নম্র। আমার সাথে সম্পর্কও ভালো ছিল। শেষের দিকে কেমন যেন মনমরা হয়ে গিয়েছিল। কথা খুব কমই বলত। একা একা ছাদে হেঁটে বেড়াত। চেহারাটাও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সম্ভবত বিষণ্ণতায় ভুগছিল। হঠাৎ তার এই পরিবর্তনের কারণ ছিল রহস্যময়। কারণ বের করার জন্য চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। তারপর একদিন সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। মাসখানেক আগে তার বাড়ি থেকে দুঃসম্পর্কের এক মামা এসেছিল। তাকে তার মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে। কতদিন হলো সে নিখোঁজ? 3 মাস হবে। 3 মাস? হ্যাঁ, খুব বিস্ময়কর। বিস্ময়করই বটে।
আমি নিজেই হতবাক হয়ে গিয়েছি। তার কোনো শত্রু ছিল বলে আমার জানা ছিল না। আসলে রুবায়েতের মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে না। বিভিন্ন সময়ে আমি তার কাছ থেকে টাকাও ধার নিয়েছি। মৃত্যুর আগে সে আমার কাছে ৬,০৪০ টাকা পেত। তার চাচাকে আমি টাকাটা দিয়ে দিয়েছি। রুবায়েত কিন্তু কখনো টাকা ফেরত চাইত না। এটা ছিল তার চরিত্রের অন্য এক বৈশিষ্ট্য। মানুষের কাছে টাকা দিলে মানুষ টাকা পাওয়ার জন্য উদগ্রীব থাকে, কিন্তু রুবায়েতের মধ্যে সেরকম কিছু ছিল না। যাই হোক, বাদ দাও রুবায়েতের কথা। তোমার কথা বল। রুম গুছিয়েছ? এখনো শেষ করতে পারিনি। কিছুটা সময় তো লাগবেই। হ্যাঁ, তা লাগবে। যে কোনো সাহায্যের প্রয়োজন হলে জানাবে আমাকে। অবশ্যই জানা। চলো খেতে বসি। খিচুড়ি হয়ে গেছে। ডিম ভাজতে সময় লাগলো না। দুজনে একই সাথে খেতে শুরু করল। সজল খাটের উপর আর লিমন চেয়ারে। প্রথম লোকমা মুখে দিয়েই লিমন বলল, অসাধারণ, দারুণ হয়েছে। স্বাদে ব্যতিক্রম কিছু কি পাচ্ছ? হ্যাঁ, তেলটা মনে হচ্ছে সরিষার। হ্যাঁ, সরিষা তেলের পাতলা খিচুড়ির মজাই আলাদা। আপনি সত্যি অসাধারণ ভাই। রান্নায় যে আপনি অতুলনীয় সেটাও বুঝতে পারছি। তোমাকে আমি আরও কিছু খাবার খাওয়াবো। ওগুলো আমার স্পেশাল মেন্যু। আমি নিশ্চিত তুমি পছন্দ করবে। আমি আপনার রান্না করা কোনো খাবার বাদ দিতে চাই না। তাই হবে। টুকটাক আরও কিছু কথা হলো দুজনের মধ্যে। প্রথম দিনেই সজলকে পছন্দ হয়ে গেল লিমনের। সজল যে এতটা আন্তরিক হবে কল্পনাও করেনি সে। তার এখানে অবস্থানটা যে আনন্দের হবে তাতে কোনো সন্দেহ নেই। তবে এই আনন্দ খুব অল্প সময়ের জন্য, কারণ সজল দ্রুত চলে যাচ্ছে। গোছকাজ করার মতো লিমনের তেমন কিছু নেই। কিছু জামা কাপড় আর বই, এই যা, বেশিরভাগই সাজিয়ে ফেলেছে। বাকি যা ছিল সেগুলো গুছিয়ে ফেলল। তারপর পর্দা হাতে নিল। আজ সে ৩টা পর্দা বানিয়েছে। একটি দরজার জন্য, অন্য দুটো জানালার জন্য। তার রুমে পূর্বে এবং দক্ষিণে দুটো জানালা আছে। দক্ষিণের জানালাটা বুড়িগঙ্গা নদীর দিকে, ওটাতে পর্দা টানিয়ে পূর্বটিতে লাগাতে এলো সে। পূর্বের জানালার ওপাশে ঠিক তাদের এই বাড়ির মতোই আরেকটি বাড়ি। বাড়িটি দোতলা। তবে দোতলা বাড়ির উপর দুটো রুম আছে। একটি রুমের জানালা তার রুমের পূর্বের জানালার ঠিক ওপাশে। দূরত্ব ৫ ফিট হবে। ওপাশে কে বা কারা থাকে জানা নেই তার। জানালার পর্দা লাগানো শেষ করে লিমন যখন চলে আসবে, তখনই ওপাশে আলো জ্বলে উঠল। পাশের বাড়ির জানালায় সাদা পর্দা লাগান। পর্দার উপর একটি ছায়া এসে পড়েছে। ছায়াটা এক শাড়ি পরা মেয়ের। জানালা থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত নিজেকে নিতে পারল না। কারণ ভিতরের মেয়েটি তার নিজের শাড়ি খুলতে শুরু করেছে এবং ধীরে ধীরে সম্পূর্ণ শাড়িটি খুলে ফেলল। তারপর বাঁধা চুল ছেড়ে দিয়ে ডানে বামে মাথা ঝাঁকি দিল। লিমন একেবারে স্থবির হয়ে গেছে। সে যে এরকম কিছু দেখবে ঘুণাক্ষরেও কল্পনা করেনি। এরই মধ্যে ব্লাউজও খুলতে শুরু করেছে ওই মেয়ে। পর্দার উপর এসে পড়া ছায়াতে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। শরীর কাঁপতে শুরু করেছে লিমনের। সে সরে যাওয়ার পরিকল্পনা করলেও সরে যেতে পারছে না। অজানা এক আকর্ষণ তাকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে এবং উকি দিতে বাধ্য করছে। এর মধ্যে অন্তর্বাস খুলতে শুরু করেছে মেয়েটি। আর থাকতে পারল না লিমন। পর্দা টেনে দিয়ে জানালার পাশ থেকে সরিয়ে নিল নিজেকে। এখন তার খুব ইচ্ছে করছে জানালার পাল্লা আটকে দিতে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। কারণ সে কেন যেন বিশ্বাস করছে পাল্লা আটকাতে গেলে ওই মেয়ের সাথে তার চোখাচোখি হয়ে যাবে। তখন খুব বিব্রত অবস্থায় পড়তে হবে। এরকম পরিস্থিতির মুখোমুখি হতে চাচ্ছে না।